আজকে আবারও চলে আসলাম লোকচক্ষুর আড়ালে থাকা অজানা এক মঠের সন্ধান নিয়ে। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন কোন মঠে এসেছি। আজকে এসেছি তপোবন মঠে। এত শান্ত নিরিবিলি এই মঠের পরিবেশ, এই মঠে একবার আসলে আপনাদের আর বাড়ি ফিরতেই ইচ্ছা করবে না। সমস্ত ক্লান্তি, সমস্ত চিন্তা দূর হয়ে যাবে এই মঠে আসলে। ভাবছেন তো কোথায় এই মঠটা, আপনারা কিভাবে আসবেন? সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই মঠে আপনারা কিভাবে আসবেন, এই মঠ কটা থেকে কটা পর্যন্ত খোলা আছে, এখানে প্রসাদের কোনো ব্যবস্থা আছে কি না, এই সকল কিছু তথ্য রয়েছে এই ভিডিওতে। এই মঠের আশেপাশে আরও কিছু দর্শনীয় স্থান রয়েছে, যেমন কপিলমুনি আশ্রম, জহ্নদ্বীপ, মোদোদ্রম দ্বীপ। এই সকল দর্শনীয় স্থানগুলোও আপনারা ঘুরে দেখে নিতে পারেন। এই দর্শনীয় স্থানগুলোর ভিডিও লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা আমায় যারা চেনেন না, আমি হলাম আপনাদের শুভ। আপনারা দেখছেন আমার এবং আপনাদের সকলের চ্যানেল এন্টারটেন বাংলা। এন্টারটেন বাংলা চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমি এখন চলে এসেছি ত্রিবেণী স্টেশনে। ত্রিবেণী স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে সকাল 8:23 আপ ব্যান্ডেল কাটোয়া লোকাল চলে এসেছে। এই ব্যান্ডেল কাটোয়া লোকাল ট্রেন ধরে আমি পৌঁছে গেলাম ভান্ডারটিকুড়ি স্টেশনে। প্রথমেই আপনাদের বলে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। আমি চলে এসেছি ভান্ডারটিকুড়ি স্টেশনে। হাওড়া কাটোয়া মেন লাইনের একটি স্টেশন এই ভান্ডারটিকুড়ি। নবদ্বীপ ধাম স্টেশন ঠিক তার একটা স্টেশন পরেই ভান্ডারটিকুড়ি স্টেশন। আপনারা হাওড়া বা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ট্রেন ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই ভান্ডারটিকুড়ি স্টেশনে। আমি হাওড়ার দিক থেকে ট্রেনে করে এসে নেমেছি ভান্ডারটিকুড়ি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ফুটওভার ব্রিজ দিয়ে আমি চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মের যেদিকে হাওড়া যাচ্ছে সেই দিক থেকে একদম প্ল্যাটফর্মের লাস্ট দিক দিয়ে বেরিয়ে সামনেই আপনারা এই মেন রোড পেয়ে যাবেন। আর এইখান থেকেই আপনারা পেয়ে যাবেন টোটো। এইখান থেকে টোটোয় উঠে আপনাদের বলতে হবে তপোবন মঠ যাব। আমি স্টেশন থেকে আসলাম এই দিক দিয়ে, আর এই মোড়টায় এসে নামলাম। আর এখানে দেখুন বড় একটা বট গাছ রয়েছে, কি অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা। আর সামনেই দেখুন একটা বোর্ড রয়েছে, এখানে দেখুন লেখা রয়েছে তপোবন মঠ। আর এই যে ঢালাই রাস্তাটা এটাই সোজা চলে যাচ্ছে একদম মঠের সামনে। তবে আমি যে এই মোড়টায় নামলাম, টোটোয় করে এই মোড়টা অবধি আসতে সময় লাগলো 5 মিনিট, আর ভাড়া নিল জনপ্রতি 10 টাকা করে। আর একদম মঠের সামনে অবধি গেলে তাহলে ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা করে। আমি টোটো থেকে নেমে পড়লাম এই মোড়টাতে, কারণ এই যে রাস্তাটা, ঢালাই রাস্তাটা চলে গেছে, দুদিকে চাষের ক্ষেত আর মাঝখান দিয়ে এই রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে হেঁটে যাব আর এই গ্রাম্য পরিবেশ উপভোগ করব, সেই কারণেই আমি ওই মোড়টাতে নেমে পড়লাম। সামনের দৃশ্যটা একবার দেখুন, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। দুই ধারে দেখুন পাট ক্ষেত, আর মাঝখান থেকে এই রাস্তা চলে গেছে। কি যে সুন্দর লাগছে দেখতে। এই রকম জায়গায় আসলে আর মনটা যেন বাড়ি ফিরতেই চায় না। যত দূর তাকাবেন দিগন্ত জুড়ে শুধু সবুজ আর সবুজ। পাট ক্ষেত দেখতে দেখতে এগিয়ে এসে এইবারে দেখুন এই দিকটায় রয়েছে রাস্তার দুই ধারে আম বাগান, বিশাল বিশাল সব আম বাগান। জায়গাটা কিন্তু খুব শান্তির একটা জায়গা, কোনো রকমের কোনো কোলাহল নেই, শুধু পাখিদের কলরব। আর এত যে গরম পড়েছে, কিন্তু এই জায়গাটায় এসে এই সবুজের মাঝখানে সেই গরমটা আর অনুভব হচ্ছে না, সুন্দর একটা হাওয়া চলছে। প্রকৃতিকে উপভোগ করতে করতে চলে এসেছি মঠের একদম সামনে। ওই মোড় থেকে এই মঠ অবধি হেঁটে আসতে সময় লাগলো 5 মিনিট। ঢালাই রাস্তা ছেড়ে বাঁদিকে এই মাটির রাস্তা চলে গেছে মঠের ভেতরে। চারিদিকে আমবাগান আর মাঝখানে এই মঠ, শ্রী শঙ্করাচার্য তপোবন মঠ। তো চলুন এইবারে মঠের ভেতরে প্রবেশ করা যাক। মঠের কিন্তু কোনো রকমের প্রবেশদ্বার বা প্রবেশ তোরণ নেই। মঠের যে তোরণ রয়েছে সবটাই গাছেদের তোরণ। সামনেই রয়েছে এই ছোট্ট লোহার গেটটি। এই লোহার গেট দিয়ে প্রবেশ করলেই মঠ প্রাঙ্গণ।
মঠের তোরণ, মঠের নাট মন্দির সমস্তটাই যেন প্রকৃতি নিজেই তৈরি করেছে গাছ দিয়ে। মঠের পরিবেশটা খুবই শান্ত নিরিবিলি, শুধু অপার শান্তি বিরাজ করছে এই মঠে। মঠ প্রাঙ্গণে প্রবেশ করেই প্রথমেই আপনারা দেখতে পাবেন সামনেই মঠের মূল মন্দির। মূল মন্দিরের মোট 5টি চূড়া রয়েছে। প্রথমেই রয়েছে একটি নাট মন্দির, তার একটি চূড়া, তারপর রয়েছে দ্বিতীয় আরও একটি নাট মন্দির, তারও একটি চূড়া, তারপর মূল মন্দিরের চূড়া। আর প্রথম নাট মন্দিরের চূড়ার 2 সাইডে রয়েছে 2টি চূড়া, মোট 5টি চূড়া, আর প্রতিটি চূড়ার মাথায় রয়েছে একটি করে ত্রিশূল। মূল মন্দিরের সামনেই রয়েছে একটি যজ্ঞমঞ্চ, আর তার মাঝখানে রয়েছে একটি যজ্ঞকুণ্ড, আর সামনে দেখুন লেখা রয়েছে শ্রী শ্রী গীতা যজ্ঞ। যজ্ঞমঞ্চের মেঝেতে আর প্রথম নাট মন্দিরের মেঝেতে সুন্দর করে আলপনা দেয়া রয়েছে। যজ্ঞমঞ্চ পেরিয়েই প্রথম নাট মন্দির। প্রথম নাট মন্দির পার করে 2 ধাপ সিঁড়ি উঠে গিয়ে দ্বিতীয় নাট মন্দির। দ্বিতীয় নাট মন্দিরের মেঝে এবং মূল মন্দিরের গর্ভগৃহের মেঝে সম্পূর্ণটা শ্বেতপাথর দিয়ে বাঁধানো। দ্বিতীয় নাট মন্দিরে প্রবেশ করে নাট মন্দিরের চারিদিকে দেখুন লেখা রয়েছে দেবাদিদেব মহাদেবের বীজ মন্ত্র, ওং নমঃ শিবায়। দ্বিতীয় নাট মন্দির পার করেই মূল মন্দিরের গর্ভগৃহ। গর্ভগৃহে মঠের প্রধান পুরোহিত মশাই বা বর্তমান সেবায়েত ভগবানের সেবায় ব্যস্ত রয়েছেন। আপনারা যদি এই মন্দিরে এসে পুজো দিতে চান তবে সকাল 7টার থেকে 10টার মধ্যে এসে পুজো দিতে হবে, আর সমস্ত পুজোর সামগ্রী আপনাদেরকে নিয়ে আসতে হবে, কারণ এখানে কিন্তু আশেপাশে কোনো দোকানপাট নেই। গর্ভগৃহে প্রবেশ করে আপনারা দেখতে পাবেন বিভিন্ন দেবদেবতা সহ গুরু পরম্পরার বিগ্রহ। প্রতিটি বিগ্রহ শ্বেত পাথরের তৈরি। গর্ভগৃহে প্রবেশ করে বাঁদিকে উঁচু শ্বেতপাথরের বেদির ওপরে আপনারা দেখতে পাবেন গুরুবর্গের বিগ্রহ। রয়েছেন শ্রী শঙ্করাচার্য, স্বামী কুমারানন্দ গিরি মহারাজ, স্বামী বৈদ্যনাথানন্দ গিরি মহারাজ, স্বামী অভয়ানন্দ গিরি মহারাজ সহ মোট 7 জন গুরু মহারাজের বিগ্রহ। মাঝখানের উঁচু শ্বেতপাথরের বেদির ওপরে প্রথমে রয়েছেন সিদ্ধিদাতা গণেশ, তারপরে রয়েছেন রাধাকৃষ্ণ, তারপরে রয়েছেন কালো পাথরের নাড়ুগোপাল, তারপরে রয়েছেন গৌর নিতাই, মাঝখানে রয়েছেন দেবাদিদেব মহাদেব। মহাদেবের বাঁদিকে রয়েছেন ব্রহ্মাদেব, তারপরে রয়েছেন মা সরস্বতী, তারপরে রয়েছেন মা দুর্গা, তারপরে রয়েছেন মা কালী। ডান দিকের বেদিতে রয়েছেন লক্ষ্মীনারায়ণ, শ্রীরাম, শ্রী লক্ষণ, মাতা সীতা, বজরংবলী। গর্ভগৃহে দেবাদিদেব মহাদেবের বিগ্রহের ঠিক সামনে নিচের দিকে এখানে রয়েছে দেখুন একটি কালো পাথরের শিবলিঙ্গ। শিবলিঙ্গের পাশেই রয়েছে নন্দী মহারাজের একটি মূর্তি, আর তার ঠিক পাশেই দেখছেন সমগ্র ব্রহ্মাণ্ডের প্রতীক ওং শব্দের একটি চিত্র রয়েছে। মূল মন্দিরের যে চূড়াটা, সেই চূড়াটা দেখুন বেশ বড় এবং বেশ উঁচু। গর্ভগৃহের পেছনের দিকের দেয়ালে দেখুন পরপর ওং শব্দটি লেখা রয়েছে। পুরোহিত মশাই জানালেন এখানে মোট 108টি ওং লেখা রয়েছে। গর্ভগৃহে সকল দেবতা ও গুরুবর্গের বিগ্রহ দর্শন করে চলে আসলাম বাইরে। বাইরে এসে এই সাইড দিয়ে সম্পূর্ণ মন্দিরটা দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে দেখুন। সারা মন্দির প্রাঙ্গণ সবুজ ঘাসে ঢাকা। এই মঠে এখনও আধুনিকতার কোনো ছোঁয়া লাগেনি। মূল মন্দিরের ঠিক বাঁদিকে 2-3 মিটার দূরেই রয়েছে ছোট ছোট এই 7টি মন্দির। চৌচালার প্রতিটি মন্দিরের চূড়ায় রয়েছে একটি করে পদ্মফুল, তার উপরে রয়েছে একটি করে ত্রিশূল, আর প্রতিটি চূড়ায় লেখা রয়েছে ওং। এই 7টি মন্দির হচ্ছে শিব মন্দির। প্রতিটি মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি করে কালো পাথরের শিবলিঙ্গ। এই প্রতিটি মন্দিরের তলায় রয়েছে গুরু মহারাজেদের স্মৃতি সমাধি মন্দির, আর তাদের নাম অনুসারেই এই মন্দিরগুলোর নামকরণ করা হয়েছে। প্রথমে রয়েছে শ্রী শ্রী তৈজসানন্দেশ্বর শিবলিঙ্গজি, মঠের পঞ্চম সেবায়েত স্বামী তৈজসানন্দ গিরিজির সমাধি মন্দির। তারপর রয়েছে শ্রী শ্রী অভয়ানন্দেশ্বর শিবলিঙ্গজি, মঠের চতুর্থ সেবায়েত স্বামী অভয়ানন্দ গিরিজির স্মৃতি সমাধি মন্দির।
তারপর রয়েছে শ্রী শ্রী কৃষ্ণানন্দেশ্বর শিবলিঙ্গজি, মঠের তৃতীয় সেবায়িত স্বামী কৃষ্ণানন্দ গিরিজির স্মৃতি সমাধি মন্দির। তারপর রয়েছে শ্রী শ্রী বৈদ্যনাথানন্দেশ্বর শিবলিঙ্গজি, মঠের দ্বিতীয় সেবায়িত স্বামী বৈদ্যনাথানন্দ গিরিজির স্মৃতি সমাধি মন্দির। এরপর রয়েছে শ্রী শ্রী সত্যানন্দেশ্বর শিবলিঙ্গজি, এই মঠের প্রতিষ্ঠাতা কুমারানন্দজির দীক্ষাগুরু 108 পরমহংস স্বামী সত্যানন্দ গিরি মহারাজ্যের স্মৃতি সমাধি মন্দির। এরপর রয়েছে শ্রী শ্রী শঙ্করাচার্যেশ্বর শিবলিঙ্গজি, মঠের প্রধান দেবতা যার নামে এই মঠ, এই মঠের সম্পত্তি দেবোত্তর, মঠের আদর্শ শিব অবতার জগৎগুরু ভগবান আদি শঙ্করাচার্য মহারাজ গিরিজির স্মৃতি সমাধি মন্দির। এরপর রয়েছে শ্রী শ্রী সুখদেশ্বর শিবলিঙ্গজি, মঠের প্রতিষ্ঠাতা কুমারানন্দজি মহারাজের মাতৃদেবী সুখদা সরকারের স্মৃতি সমাধি মন্দির। প্রতিটি মন্দিরের সামনের দিকেও দেখুন সুন্দর কারুকার্য করা রয়েছে। মঠ প্রাঙ্গণে 7টি শিব মন্দিরের পাশেই রয়েছে এই ঘর। মঠের বর্তমান প্রধান পুরোহিত মশাই জানালেন এইটি হচ্ছে মঠে আগত দর্শনার্থী বা ভক্তদের থাকার ঘর। এরপর এই যে টালির চালের যে ঘরটি দেখছেন এইটি হচ্ছে মঠের রন্ধনশালা, আর এই যে দোতলা বিল্ডিংটি দেখছেন এইটি হচ্ছে সাধুনিবাস। এইখানে এই মঠের পুরোহিত সেবায়িতরা থাকেন। মঠের রন্ধনশালা ও সাধুনিবাসের মাঝখান থেকেই দেখুন এই একটা রাস্তা চলে গেছে, এই দিকে দেখুন রয়েছে অপূর্ব সুন্দর একটি তুলসী মঞ্চ, আর রয়েছে পঞ্চ শিবলিঙ্গ বেদী। এই যে দেখছেন সামনেই রয়েছে এই তুলসী মন্দিরটি, আর সুন্দর করে আলপনা দেয়া রয়েছে, আর এই হচ্ছে পঞ্চ শিবলিঙ্গ বেদী। এই যে বেদীটা দেখছেন এই বেদীটিও দেখুন শিবলিঙ্গের আকৃতিতেই কিন্তু করা হয়েছে, আর এই বেদীর ওপরে আরও 5টি ছোট ছোট বেদী করা হয়েছে। সেই 5টি বেদীর ওপরে রয়েছে 5টি কালো পাথরের শিবলিঙ্গ। এই দিকটায় রয়েছে দেখুন একটা চাপকল, আর রয়েছে শৌচালয়। এই হচ্ছে মঠের রন্ধনশালা। এখানে নিত্যদিন ভগবানকে অন্নভোগ দেয়া হয়। এই মঠে ভক্তদের জন্য নিত্যদিন অন্নপ্রসাদেরও ব্যবস্থা রয়েছে। পুরোহিত মশাই জানালেন সেই অন্নপ্রসাদের মূল্য হচ্ছে 60 টাকা, আর সেই অন্নপ্রসাদ পেতে হলে আপনাদের আগের থেকে পুরোহিত মশাইকে জানাতে হবে। স্ক্রিনে দেয়া এই নাম্বারটি হচ্ছে এই মঠের বর্তমান প্রধান পুরোহিত মশাইয়ের। আপনারা যদি অন্নপ্রসাদ নিতে ইচ্ছুক থাকেন তবে এই নাম্বারে আপনাদের আগের দিন ফোন করে জানিয়ে দিতে হবে। আর এই যে দেখছেন এখানে টেবিল পাতা রয়েছে, এইখানে বসিয়েই ভক্তদেরকে অন্নপ্রসাদ বিতরণ করা হয়, আর সেই প্রসাদ দেয়া হয় বেলা 1টার সময়। আর আপনারা যদি এই মঠে এসে থাকতে চান তারও কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে। রুম রয়েছে, রুমের পাশেই দেখুন এই যে শৌচালয় রয়েছে, আর এই দিকটায় দেখুন শৌচালয় রয়েছে। পুরোহিত মশাই জানালেন এখানে থাকতে গেলে প্রতিদিন ঘরের ভাড়া দিতে হবে 200 টাকা করে। ঘরের ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ ঘরে তালা দেয়া রয়েছে, আর পুরোহিত মশাইও এখন খুব ব্যস্ত রয়েছেন, সেই কারণে ঘরের ভেতরটা আর দেখানো হলো না। পুরোহিত মশাই জানালেন এই মঠে 2টি প্রধান উৎসব হয়, একটি শিবরাত্রিতে, আরেকটি হয় গুরু পূর্ণিমায়। এই মঠ প্রতিদিন খোলা হয় সকাল 7টায়, খোলা থাকে বেলা 12টা পর্যন্ত, তারপর বন্ধ হয়ে যায়, আবার খোলা হয় বিকেল 3টেয়, খোলা থাকে রাত্রি 8টা পর্যন্ত। এই মঠটা কিন্তু বিশাল বড়, মঠের প্রচুর জায়গা রয়েছে। এই যে আশেপাশে যে আমবাগানগুলো দেখছেন এই সমস্ত আমবাগান এই মঠের। এই মঠ কর্তৃপক্ষ এই আমবাগান লিজ দেয়। প্রচুর আম গাছ রয়েছে। আমরা রাস্তা দিয়ে আসার সময় যে বাগানগুলো দেখছিলাম, আমবাগানগুলো, সেই আমবাগানগুলোও কিন্তু এই মঠেরই। যারা লিজ নিয়েছে তারা দেখুন আজকে এই আমবাগান থেকে আম পাড়ছে। কত আম দেখুন, ঝুড়ি ঝুড়ি আম।
ওই যে দেখুন একজন ঝুড়ি নিয়ে যাচ্ছে, এনারা এক দল এসছে। নিচে এই দাদা আমগুলো ঝুড়িতে রাখছে, আর ওপরে কিন্তু অনেকে উঠেছে গাছে যারা আমগুলো পাড়ছে। চারিদিকে শুধু আমবাগান, আমবাগানের মাঝখানেই এই মঠটা। দারুণ সুন্দর জায়গা। এই দাদাটা বলছে এই চারিদিকে যত দূর চোখ যাবে তত দূর যত আমবাগান রয়েছে সব আমবাগান এই মঠের। তো বন্ধুরা, ভান্ডারটিকুড়ির শ্রী শঙ্করাচার্য তপোবন মঠের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।